আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর পর্ষদের টেস্ট পেপার থেকে হিস্টোরি, বেরামপুর গার্লস মহাকালী পাঠশালার যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে পেজ নাম্বার 126 থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো করে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে, আর অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে, কারণ এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর দেখতে দেখতে তোমাদের কিন্তু 27 দিন এইদিকে আর ওইদিকে 9 দিন, তোমরা পাবে 36 দিন। 36 দিনের মধ্যেই কিন্তু ভালোভাবে তৈরি হতে হবে। তোমরা জানো 2 নম্বরের 16টা থাকে, তোমাদের 11টা করতে হয়। এবারে টার্গেট থাকবে কিন্তু 11টার 11টাই করে আসা। তাই অবশ্যই কিন্তু ভিডিওগুলি ফুল দেখবে, তবেই ভালোভাবে জানতে পারবে। চলো শুরু করা যাক। আর তোমাদের 10টা পর্ষদের টেস্ট পেপার থেকে 10টা সেট করাবো, আর এবিটিএ থেকে 10টা, এবিটিএ থেকে 8টা হয়ে গেছে, আর 2টো সেট কিন্তু আমি দিয়ে দেবো। আর জিওগ্রাফি থেকেও আগে তোমার এবিটিএ থেকে 3টে দেওয়া হয়েছে, 7টা দিয়ে দেবো, আর এইখান থেকে 10টা দিয়ে দেবো। 15 তারিখের মধ্যে আমি ফুল ভিডিওগুলো সব কমপ্লিট করে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফুল ভিডিওগুলি পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? অ্যান্সার দেখো, আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির মধ্যে অন্যতম হলো বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী। কারণ প্রথমত এ ধরনের রচনায় সমাজের নানান স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে, যেগুলি তারা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছেন, এবং এই ঘটনাগুলির মাধ্যমে সমকালের ইতিহাস ও সংস্কৃতি ধরা থাকে। দ্বিতীয়ত, এগুলি থেকে সেই সময়কার সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে নানান তথ্য ও ধারণা পাওয়া যায়, এবং এ কারণেই এগুলি পরোক্ষ বিষয় নয়, তা প্রত্যক্ষ বিষয়। তৃতীয়ত কি, তবে আত্মজীবনী মানেই ইতিহাসের উপাদান নয়, কারণ এগুলিতেই অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন পড়ে, যা ইতিহাসের উপাদান হয়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়। 1 নম্বর কোশ্চেনটা অ্যান্সারটা কিন্তু ভালোভাবে খাতায় নোট ডাউন করবে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর কোশ্চেনটাও, বাংলার নারী শিক্ষার বিকাশে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? এই কোশ্চেনটাও কিন্তু অধিকাংশ সেটে দেখা যাচ্ছে, এবিটিএতে অধিকাংশ সেটে কিন্তু এই কোশ্চেনটা রয়েছে। অ্যান্সার দেখবে, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। 1 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা কী লিখবে? পয়েন্ট আউট করবে নারী শিক্ষা প্রসারের প্রচেষ্টা। নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেব আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। তিনি 1812 খ্রিস্টাব্দে ত্রিশিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন। এতে প্রমাণ করেন যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয়। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে অ্যাংলো স্কুল পাঠ্য বই তৈরি করার জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন। 1819 খ্রিস্টাব্দে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ফিমেল জুভিনাইল সোসাইটি। 3 নম্বর কোশ্চেন, নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? না, 19 শতকে যেসব আন্দোলন বাংলার সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে সর্বাধিক আলোড়ন সৃষ্টি করেছিল, সেগুলির মধ্যে নববঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত হয়ে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক যুক্তিবাদ, মুক্তচিন্তা, মানসিক স্বাধীনতা, সাহস ও সততার মাধ্যমে হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারের কাজে বিশেষ খ্যাতি লাভ করে। ডিরোজিও ও তার অনুগামী যুবগোষ্ঠী নববঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। ইয়ং বেঙ্গলের সদস্যদের দেখে নেবে: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, যে কোনো 3টে-4টে দিয়ে দেবে, মাধবচন্দ্র মল্লিক, রামতনু লাহিড়ী, মহেশচন্দ্র ঘোষ এবং শিবচন্দ্র দেব কিন্তু ইয়ং বেঙ্গল দলের সদস্য ছিলেন। 4 নম্বর কোশ্চেন, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ কর। না, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের আগে বাংলার সমাজ জীবন ছিল নানা ধরনের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও গোঁড়ামিতে নিমজ্জিত। রাজা রামমোহন রায় সহ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুক্তিবাদী ও মানবতাবাদী কিছু যুবক ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এবং সংস্কার আন্দোলনের মাধ্যমে এ সমস্ত কুসংস্কার ও কুপ্রথা দূর করার পরিকল্পনা গ্রহণ করেন। তাদের এই আন্দোলন ব্রাহ্ম সমাজ আন্দোলন নামে পরিচিত। তাদের উদ্যোগে 1 নম্বর পয়েন্টে বলছে সমাজ থেকে সতীদাহ প্রথা। এই 2টো পয়েন্ট দিলেই কিন্তু হবে, তোমরা ওইটা কিন্তু ভূমিকা হিসেবে দিতে পারো, আর দেওয়াটা উচিত, কারণ তোমরা যেহেতু হিস্ট্রি অ্যান্সার লিখছো, তাহলে কিন্তু তোমাকে ভূমিকা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। এটা কি বলছে? সমাজ থেকে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, দেবদাসী প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, গঙ্গা জলে সন্তান বিসর্জন ইত্যাদি কিন্তু কুপ্রথা দূর হয়। 1 নম্বর।
নম্বর কি না রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখের প্রচেষ্টায় ধর্ম সমন্বয় সাধন ও মানবতাবাদের প্রচার ও প্রসার ঘটে। 5 নম্বর কোশ্চেন বলছে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের দুটি সুবিধা লেখো। দুটি সুবিধা এবং দুটি অসুবিধা তোমরা কিন্তু পড়ে রাখবে। অ্যান্সার কি বলছে? 1 নম্বর বলছে তথ্যের সহজলভ্যতা। ইন্টারনেটের মাধ্যমে কম পরিশ্রমে সহজে ইতিহাস সহ দুনিয়ার যাবতীয় তথ্য জেনে নেওয়া যায়। অন্য কোনো মাধ্যম থেকে এরূপ সহজে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। 2 নম্বর বলছে সুলভ। বিভিন্ন বইপত্র কিনে গ্রন্থাগার বা গবেষণাগারে নিয়মিত যাতায়াত করে ইতিহাসের তথ্য সংগ্রহ করা বিপুল অর্থব্যয় ও সময় সাপেক্ষ। 6 নম্বর কোশ্চেন বে এলাকা চাষ বলতে কী বোঝো? এই কোশ্চেনটা কিন্তু অধিকাংশ সেটে দেখা যাচ্ছে। এই কোশ্চেনটাও কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার কী বলছে? না ব্রিটিশ শাসনকালে বাংলায় নীলকরদের দুরকম নীল চাষের জমি ছিল, যথা কি এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এবং বে এলাকা চাষ বা রায়তি আবাদ। এলাকা চাষ বা নিজ আবাদি চাষটা কি এটা আগে দেখে না। এলাকা চাষ বা নিজ আবাদি চাষ হলো এই প্রকার নীল চাষের জমি ছিল নীলকরদের জমিদারির খাস জমি। এই জমিতে নীলের চাষ করতে নীলকরদের নগদ টাকা খরচ করে দূর থেকে শ্রমিক ভাড়া করে আনতে হতো। 2 নম্বর কি বলছে না নীল কমিশনের হিসাব অনুসারে নিজ এলাকা বা নিজ আবাদি 10,000 বিঘা জমিতে নীল চাষের জন্য নীলকরদের খরচ পড়তো মোট 2.5 লক্ষ টাকা। 7 নম্বর কোশ্চেন জেমস লং স্মরণীয় কেন? অ্যান্সার দেখো জেমস লং ছিলেন অ্যাংলিকান চার্চের একজন অ্যাংলো আইরিশ যাজক, একজন মানবতাবাদী শিক্ষাবিদ, ধর্মপ্রচারক, অনুবাদক, প্রাবন্ধিক, সমাজসেবী এবং ভারতের একজন ধর্মপ্রচারক। তিনি 1840 থেকে 1872 সাল পর্যন্ত চার্চ মিশনারি সোসাইটির সদস্য হিসাবে কিন্তু ভারতের কলকাতা শহরে বসবাস করেন। ঠাকুরপুকুরে মিশনের নেতৃত্ব দেন তিনি। ঠিক আছে, এই জন্যই কিন্তু জেমস লং বিখ্যাত। নেক্সট কী বলছে 8 নম্বর কোশ্চেন সভা সমিতির যুগ বলতে কী বোঝো? এই কোশ্চেনটা এত সেটে দিয়েছে, অসংখ্য সেটে তোমরা কিন্তু এবিটিএতে এবং পর্ষদের টেস্ট পরে কিন্তু দেখতে পাবে। তাই এই কোশ্চেনটা কিন্তু আসার সেই 90% দাবি রাখে। হ্যাঁ, তাই এই কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার কী বলছে না 19 শতকের মাঝামাঝি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদ জেগে ওঠে। জাতীয়তাবাদের বিকাশের শুরুতে ভারতীয়রা উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই প্রেক্ষাপটে 19 শতকে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এইভাবে 19 শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে বেশ কিছু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠায় ডক্টর অনিল শীল কিন্তু এই শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। কারণ এই শতকে কি দেখা যায় কলকাতা, মাদ্রাজ, বোম্বে এই 3টি জায়গায় অসংখ্য সমিতি আর সভা কিন্তু গড়ে ওঠে, তার জন্য এই সময়কে কিন্তু সভা সমিতির যুগ বলা হয়। 9 নম্বর কোশ্চেন কী বলছে না গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী? পার্থক্য দেখে না ভাইসরয় ইংল্যান্ডের রাজশক্তির প্রতিনিধিত্ব করে এবং গভর্নর বা গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব করে। ভাইসরয়ের পদে নামের আগে একটা লর্ড থাকে, যা গভর্নর বা গভর্নর জেনারেল পদে কিন্তু থাকে না। 10 নম্বর কোশ্চেন ভারত মাতা চিত্রটি কেন গুরুত্বপূর্ণ? অ্যান্সার দেখো ভারত মাতা চিত্রটি শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের এক অসামান্য সৃষ্টি। হিন্দুদের ধনসম্পদের অধিকারিণী দেবী লক্ষ্মীর অনুকরণে চতুর্ভুজা এই চিত্রটি ভগিনী নিবেদিতা ভারত মাতা নামে অভিহিত করেছেন। এই চিত্রে দেখা যাচ্ছে ভারত মাতার পরনে গৌরিক বস্ত্র হবে এটা দেখবো গৌরিক বস্ত্র, চার হাতে যথাক্রমে ধানের শীষ, শ্বেতবস্ত্র, পুঁথি বা পুস্তক অর্থাৎ বেদ এবং জপের মালা। গৌরিক বসন ও চার হাতে ধরা 4টি বিষয় সম্বলিত চিত্রটি সর্বার্থে ভারত মায়ের প্রতীক হয়ে উঠেছে, যে তার সন্তানদের 4 হাত দিয়ে আগলে রেখেছেন। এই চিত্র ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করে। 11 নম্বর কোশ্চেন দেখে নেব ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? অ্যান্সার দেখবে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কারণ দলটি 2বার প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বি কথার অর্থ 2। 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাশকন্দে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বার 1925 খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট পার্টির কিন্তু প্রতিষ্ঠান হয়েছিল। 12 নম্বর কোশ্চেন জাতীয় কংগ্রেস কবে কোথায় পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছিল? না 1929 সালে লাহোরে কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি জোরদারভাবে কিন্তু ঘোষণা করেছিল এই জাতীয় কংগ্রেস। 14 নম্বর কোশ্চেন তেভাগা আন্দোলনের নাম তেভাগা হলো কেন? তে শব্দের অর্থ 3, মনে রাখতে হবে
শব্দের অর্থ 3। তাহলে তেভাগা আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল উৎপন্ন ফসলের 2/3 তাদের দিতে হবে। তাই এই আন্দোলনের নাম হয়েছিল কিন্তু তেভাগা আন্দোলন। এটাই ছিল কিন্তু প্রধান দাবি। 15 নম্বর কোশ্চেন, দেশীয় রাজ্য বলতে কী বোঝো? অ্যান্সার দেখো, ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও এদেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে কিন্তু পরিচিত। যেমন হচ্ছে হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, মহীশূর, বরোদা রাজ্য। এর বৈশিষ্ট্য কি বলতে পারি না, দেশীয় রাজ্যগুলির কয়েকটি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে স্বৈরাচারী শাসন। এই রাজ্যগুলিতে বিভিন্ন ধর্মীয় উপাধিধারী শাসকদের সৌর শাসন ছিল এবং ব্রিটিশ সরকার দ্বারা এই সব শাসকরা কিন্তু প্রিন্স বা রাজকুমার নামে অভিহিত হতেন। 2 নম্বর আয়তনগত দিক থেকে দেশীয় রাজ্যগুলির আকার ছিল ছোট, বড়, মাঝারি বা বিভিন্ন ধরনের এবং এগুলির মধ্যে কিন্তু সর্ববৃহৎ ছিল হায়দ্রাবাদ। 16 নম্বর কোশ্চেন, অধিকাংশ সেটে দেখা যাচ্ছে পত্তি সিরামালু কে ছিলেন বা পট্টি সিরামালু কে ছিলেন? অ্যান্সার কী হবে না, অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আন্দোলন করে বিখ্যাত হয়েছেন পত্তি সিরামালু। স্মরণীয় হওয়ার কারণ কিনা, 1952 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি তুলে তিনি আমরণ অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়। এর ফলস্বরূপ ভারত সরকার 18 ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলনের জন্য পত্তি সিরামালুকে কিন্তু অমরজীবী উপাধি দেওয়া হয়। এই ছিল তোমাদের 126 নম্বর থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী যে সেটগুলো আছে সেগুলো কিন্তু আমি আপলোড করতে থাকবো। আর 15ই জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের সমস্ত সেট আমি কভার করে দেবো। তারপরেই থাকছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন, আর সেই সাজেশন করলেই কিন্তু তোমরা 11টা কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটিকে একটা লাইক প্রদান করো আর তোমাদের মতামত কমেন্টে জানাও যে ভিডিওটি পেয়ে তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। মন দিয়ে পড়াশোনা করো।